একটা আস্ত আপদকে এমনিতেই তোমরা জোর করে আমার ঘাড়ে তুলে দিয়েছো। এখন আবারও নতুন করে উটকো ঝামেলার জন্য ফোর্স করছো? আমি আগেই পরিষ্কার বলে বলে দিচ্ছি, এইসব শপিং-টপিং এর ফালতু ঝামেলার মধ্যে আমি একদম নেই। আর আজ রাতে বাসায় ফিরতে আমার বেশ দেরি হবে। ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের ঈদের আগের রাতের একটা বিশেষ গেট টুগেদার পার্টি আছে। মৌসুমী চৌধুরী অবাক হয়ে বললেন, ঘরে নতুন বিয়ে করা বউ রেখে তুই মাঝরাত পর্যন্ত বাইরে বন্ধুদের সাথে পার্টি করবি? আম্মু প্লিজ স্টপ। আমি তোমাদের আর কতবার বলবো যে না আমি এই জোরপূর্বক বিয়েটাকে মানিয়ে আর না এই ইডিয়েট মেয়েটাকে নিজের বউ বলে স্বীকার করি। এই বলেই উজান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট করে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মৌ ডাইনিং চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পেছন থেকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, ক্রাশবার শপিংয়ে না যান ভালো কথা, কিন্তু বিকেলে আসার সময় আমার জন্য মেহেদি নিয়ে আসবেন। আমি কিন্তু বিয়ের দিন হাতে মেহেদি ছোঁয়াতেও পারিনি, তবে আজ রাতে অবশ্যই দিব। আপনি যদি নিজ হাতে মেহেদি এনে না দেন তাহলে আমি কিন্তু এই ঈদে হাত খালি রাখবো, কিচ্ছু দেব না। উজান দরজার কাছে গিয়ে এক পলকের জন্য মৌয়ের দিকে ফিরে তাকালো না, শুধু যাওয়ার আগে তাচ্ছিল্যের সুরে বলল, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। সত্যি সত্যি বলছি, এনে না দিলে আমি কিন্তু হাতে মেহেদিই ছোঁয়াবো না। মুখ পেছন থেকে পা দাপালো, কিন্তু উজান ততক্ষণে ধূপধাপ পা ফেলে দেউড়ি পার হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উজানের এমন বেখেয়ালি দেখে মৌ এবার শাশুড়ির সামনে গিয়ে রসগোল্লার মতো গাল ফুলিয়ে বসে পড়ল। অভিমানী সুরে বলল, শাশুড়ি আম্মা, আমি আগেই আপনাদের ডিক্লেয়ার করে রাখছি, আপনার ওই খিটখিটে ছেলে যদি আজ বিকেলে আমার জন্য মেহেদি কিনে না আনে তবে আমি কাল ঈদের দিনে কোনো নতুন জামা কাপড় পরবো না। মৌ ও আর সেখানে দাঁড়ালো না, রাগ করে এক দৌড়ে দোতলার দিকে চলে গেল। মৌসুমী চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ চোখে মেহেরের দিকে তাকালেন। ছেলেটা কেন যে এমন অবুঝের মতো ব্যবহার করছে। মেহেরও চিন্তিত মুখে দৌড়ে মৌয়ের পিছু নিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর বিকেল গড়িয়ে ঘুটঘুটে রাত নামলো, তবুও উজান বাসায় ফিরল না। এদিকে মৌ নিজের রুমের দরজার ভেতর থেকে লক করে চরম মুড অফ করে বিছানায় বসে রইল। শাশুড়ি মৌসুমী চৌধুরী দরজার বাইরে দাঁড়িয়ে কত অনুনয় বিনয় করলেন, কিন্তু মৌ জেদের বসে দরজা তো খুলেইনি, উল্টো এক ফোঁটা পানিও মুখে তোলেনি। মৌ আজ সারাদিনে নিজের রাগ আর অভিমান চেপে রাখতে না পেরে শাশুড়ির ফোন থেকে উজানকে কম করে হলেও 50 বারের ওপরে কল করেছিল। উজান প্রথমবার রিসিভ করে মৌয়ের গলার আওয়াজ পেয়েই কেটে দিয়েছিল, আর তারপর থেকে ফোনটা পকেটে পুরে রেখেছিল, একবারের জন্য রিসিভ করেনি। মৌ মেঝেতেই উপুর হয়ে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত যখন প্রায় 2টো, তখন উজান অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে বাসায় ফিরল। কিন্তু সে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সোফা থেকে বাজ খাই মেজাজে উঠে দাঁড়িয়ে সিংহের মতো গর্জে উঠলেন আরিফুল চৌধুরী। বাবার এমন রুদ্ররূপ দেখে উজানের পায়ের নখ থেকে মাথার চুল অবধি কেঁপে উঠল। আরিফুল চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদব ছেলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি যেখানে আজ পর্যন্ত এই বাড়ির কোনো মেয়ে বা বউকে সামান্য কথার আঘাত পর্যন্ত দেওয়া হয়নি, সেখানে তুই আমাদের ঘরের নতুন বৌমাকে সারাদিন এভাবে কাঁদিয়েছিস? নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, একজন সামান্য ভুল নারী তোর জীবন থেকে চলে গিয়েছে বলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আর একটা নিষ্পাপ মেয়ের জীবন বিষিয়ে তুলবি? মেয়েটার বাবার হাত ধরে আমি নিজে কথা দিয়ে এসেছিলাম যে ওকে আমি নিজের মেয়ের মতো রাজমোহিনী করে রাখবো, কখনো কোনো কষ্ট পেতে দেব না। অথচ তুই আমার সেই আদরের বৌমার চোখে আজ ঈদের আগের রাতে অশ্রু ঝরালি। ড্যাড, একদম চুপ কর তুই। একটা সামান্য মেহেদি এনে দিলে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হ্যাঁ, সারাদিন মেয়েটার ওই ফ্যাকাশে আর কন্দনরত মুখের দিকে আমি তাকাতে পারিনি। সারাদিন কারোর সাথে একটা কথাও বলেনি, এমনকি রাতে এক লোকমা ভাতও পেটে দেয়নি ও। বাবার মুখ থেকে মৌয়ের সারাদিন না খেয়ে থাকার কথাটি শোনা মাত্রই উজানের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল।
নিজের অজান্তে তার নিজের প্রতি এক তীব্র রাগ ও অপরাধবোধ জন্ম নিল। সে মনে মনে যতই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করুক না কেন, কিন্তু দিন শেষে সমাজের আইন আর ধর্মের বাঁধনে এই মেয়েটি তারই বিবাহিতা স্ত্রী। উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে দ্রুত পা ফেলে আবারও বাসা থেকে বের হয়ে রাতের অন্ধকারের মাঝে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আরিফুল চৌধুরী রাগান্বিত চোখে ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। প্রায় ঘন্টাখানেক পর উজান যখন ফিরে এলো, তখন তার হাতে গুনে গুনে 10টা ব্র্যান্ডের মেহেদি, আর অন্য হাতে ঈদ উপলক্ষে একটি চমৎকার শাড়ি। মেয়েদের শাড়ি বা ড্রেসের ব্যাপারে উজানের বিন্দুমাত্র ধারণা নেই, তাই মলে গিয়ে নিজের চোখে যে শাড়িটা সবচেয়ে উজ্জ্বল আর সুন্দর লেগেছে সেটাই সে মৌয়ের জন্য নিয়ে এসেছে। ধীর পায়ে মৌয়ের রুমের লকটা নিজের চাবির ডুপ্লিকেট সেট দিয়ে খুলে ভেতরে ঢুকলো উজান। রুমে ঢুকে 0 ওয়াটের আবছা নীল আলোয় সে দেখতে পেল মৌ অবোধ বাচ্চাদের মতো ঠোঁট দুটো উল্টে কমফোর্টার ছাড়া রুমের শক্ত ঠান্ডা মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কান্না করার কারণে তার চোখের পাতা আর মুখটা বেশ ফুলে গিয়েছে। মৌয়ের এই ফোলা ফ্যাকাশে মুখটা দেখা মাত্রই উজানের বুকের ভেতরটা এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। তার নিজের ওপরই নিজের ঘৃণা হতে লাগলো। সে অন্য একজনের উপর থাকা পুরনো ক্ষোভ ও ঘৃণা উগরে দিতে গিয়ে একটা ছোট্ট অবুঝ মেয়ের প্রতি কতটা কঠোর আর নিষ্ঠুর হয়ে যাচ্ছে। একজনের করা ভুলের শাস্তি সে অন্যায়ভাবে আরেকজন নিষ্পাপ মেয়ের উপর চাপিয়ে দিচ্ছে। উজান শাড়ির প্যাকেটটা নির্দিষ্ট স্থানে রেখে অত্যন্ত আলতো পায়ে মৌয়ের সামনে গিয়ে বসল। সে পরম মমতায় 2 হাত দিয়ে মৌকে পাজা কোলে তুলে নিল। মৌ ঘুমানোর ঘোরেই উজানের চেনা গায়ের পারফিউমের সুবাস পেয়ে তার বুকে নিজের মুখটা আরেকটু গুজে দিল। উজান তাকে সাবধানে এনে নরম বিছানার মাঝখানে শুয়ে দিয়ে গায়ে কমফোর্টারটা জড়িয়ে দিল। এই গভীর ঘুমে নিমগ্ন মৌকে আর জাগাতে ইচ্ছে করল না উজানের, কিন্তু তার হঠাৎ মনে হলো কাল সকাল হলেই ঈদের দিন। এই আনন্দের দিনে সব মেয়ের হাত মেহেদির রঙে রঙিন থাকবে, অথচ তার নিজের জিদ্দি ব্যবহারের জন্য মৌয়ের এই ছোট্ট হাত দুটো খালি পড়ে থাকবে। এটা ভেবে উজানের নিজের ভেতরেই কেমন যেন একটা খটকা লাগলো। মেয়েটার মলিন মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় তার অবুঝ মনে কতটা গভীর অভিমান জমা হয়ে আছে। উজান বিছানার পাশে বসে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবল কিভাবে এই ঘুমন্ত মেয়েটার অভিমান ভাঙানো যায় এবং তার হাত দুটো রাঙিয়ে দেয়া যায়। হঠাৎ করেই তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে গুগলে কয়েকটা সুন্দর ও সহজ মেহেদির ডিজাইন দেখে নিল। তারপর একটি মেহেদি হাতে নিয়ে অত্যন্ত নিখুঁত ও সাবধানী মনোযোগ দিয়ে মৌয়ের ফর্সা নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে মেহেদি পরাতে লাগলো। মেহেদির ঠান্ডা ছোঁয়া লাগতেই মৌ ঘুমের ঘরে বারবার নিজের হাতটা নড়েচড়ে সরিয়ে দিতে চাইল। তাতে অতিষ্ঠ হয়ে উজান মৌয়ের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কপালে ভাঁজ ফেলে ফিসফিসিয়ে বকল, পুচকে মেয়ে একটা, ঘুমের ঘরেও একটু শান্ত হয়ে থাকতে পারে না। বিকেলে মেহেদি কিনে দিইনি বলে কত অভিমান, আর এখন উজান চৌধুরী নিজের জীবনে প্রথমবার কোনো নারীর হাত নিস্দায়িত্বে এত যত্ন করে মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে, তবু এই বিড়ালের বাচ্চার শান্তভাবে ঘুমানোর নাম নেই। মৌ ঘুমের ঘরে আবারও 2-1 বার নড়ে চড়ে উঠল, তবুও উজান তার নরম হাতটা নিজের শক্ত পেশিবহুল হাতের মুঠোয় আগলে রেখে শেষ রাত অবধি অত্যন্ত নিখুঁতভাবে মেহেদি দিয়ে পুরো হাত ভরিয়ে দিল। যদিও ডিজাইনটা প্রফেশনাল মেহেদি ডিজাইনারদের মতো অতটা নিখুঁত হয়নি, কিন্তু একজন গম্ভীর প্রফেসর প্রথমবার হাতের ছোঁয়ায় তৈরি সেই নকশাটি দেখতে মোটেও খুব একটা মন্দ লাগছিল না। জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর উজান মৌয়ের মেহেদিরাঙা হাতটার দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। দূর মসজিদ থেকে ভেসে আসা নামাজের মিষ্টি মধুর ধ্বনি কানে আসতেই আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল মৌ। প্রতিদিন নিয়ম করে ফজরের সালাত আদায় করা তার বহুদিনের পুরনো অভ্যেস,
তবে বিয়ের হুলস্থুল আর ঝামেলার কারণে গত 2 দিন ভোরে ঠিকমতো ওঠা হয়নি। কিন্তু আজ ঈদের পবিত্র সকালে ঠিক সময়ই তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙতেই নিজেকে নরম ও আরামদায়ক বিছানায় আবিষ্কার করে তীব্র অবাক হলো মৌ। তার স্পষ্ট মনে আছে কাল রাতে উজানের ওপর চরম অভিমান করে সে মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল। তাহলে বিছানায় সে এলো কীভাবে? তবে তার চেয়েও বড় চমক অপেক্ষা করছিল যখন সে ডান পাশে ঘুরে তাকালো। বিছানার ঠিক পাশে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে উজান। শুধু শুয়েই নেই, সে মৌয়ের ওড়নার আঁচলটা নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। দৃশ্যটা দেখা মাত্রই মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী ও মিষ্টি হাসি ফুটে উঠল। তবে পরক্ষণেই নিজের 2 হাতের দিকে তাকাতেই তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। এ কি? তার 2 হাত কোনোই অবধি অপরূপ সুন্দর মেহেদির লালচে রঙে রাঙানো। হাতের তালু আর পিঠের নিখুঁত নকশা দেখেই বোঝা যায় কেউ একজন পরম মমতা আর অত্যন্ত যত্ন সহকারে সারা রাত জেগে এই ছবি এঁকেছে। বিছানার পাশে তাকাতেই দেখলো বেশ কয়েকটি মেহেদি ছড়ানো ছিটানো পড়ে আছে। কিছু সময় একদম চুপ করে গভীর ভাবনায় ডুব দিল মৌ। মনে মনে ভাবলো, এই গভীর রাতে দরজা বন্ধ রুমে কে তাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিল? একবার তার অবুঝ মনে উজান চৌধুরীর নামটা ভেসে উঠলেও সে নিজেই নিজের মাথা নাড়িয়ে উড়িয়ে দিল। এটা অসম্ভব। যে লোক তাকে 2 চোখে দেখতে পারে না, সে মাঝরাতে তাকে কোলে তুলে বিছানায় শোয়াবে আর হাত ধরে মেহেদি দেবে? অবাস্তব। আপাতত এই রহস্যময় চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সালাত আদায় করার জন্য বিছানা থেকে নামলো সে। অজু শেষ করে অত্যন্ত শান্ত মনে নামাজ আদায় করে নিল মৌ। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখলো। ঠিক তখনই ড্রেসিং টেবিলের সামনে একটা প্যাকেট দেখে কৌতূহলীবশত সেটা হাতে নিল এবং খুলে দেখল। সাথে সাথে চমকে তাকালো মৌ। সেখানে একটা মেরুন রঙের শাড়ি, সাথে ম্যাচিং চুড়িও। মুহূর্তেই মৌয়ের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। মানুষটা তাহলে তার জন্য মেহেদির সাথে শাড়িও কিনে এনেছে। সে মুচকি হেসে প্যাকেটটা সেখানে রেখে গুটি গুটি পায়ে উজানের পাশে শুয়ে পড়ল। লোকটা সেদিন রাতে দিমাগ নিয়ে বলেছিল বিছানায় শুধু মৌ ঘুমাবে আর উজান ঘুমাবে সোফায়। তাহলে আজ নিজের আইন ভেঙে মহাশয় নিজেই কেন বিছানায় এসে কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছেন? হয়তো ভুল করে ঘুমের ঘরে উঠে এসেছেন। তবে মৌ মনে মনে চাইল না যে উজান কষ্ট করে এই ছোট্ট সোফাটায় গিয়ে ঘুমাক। তার মায়ায় ব্যাকুল হয়ে মৌ বিছানার ওপর উজানকে দেখার জন্য এতটা ঝুঁকে পড়ল যে তার ভেজা চুলের সুবাস আর মুখের উষ্ণ ভারী নিঃশ্বাসগুলো শটান গিয়ে উজানের মুখে আছড়ে পড়তে লাগলো। ঠিক তখনই ঘটল চরম অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। উজান চোখ না মেলেই ঘুমের ঘোরেই আচমকা এক ঝটকায় মৌয়ের কোমর ধরে তাকে নিজের শক্ত বুকের মাঝে টেনে নিল। আকস্মিক এই হামলায় মৌয়ের জান প্রায় কবজ হওয়ার দশা। মুহূর্তের মধ্যে উজান নিজের নাক ডুবিয়ে দিল মৌয়ের গলার নরম ভাঁজে। ঠোঁট ছোঁয়ালো তার মসৃণ মখমল ত্বককে, আলতো করে এঁকে দিল গভীর এক ভালোবাসার চুম্বন। শরীরের ভেতর এক তীব্র ও অদ্ভুত অবশ করা শিহরণ বয়ে গেল মৌয়ের। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। কান পাতলে স্পষ্ট শোনা যাচ্ছে সেই ধকধক শব্দ। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো তার। কিন্তু এই সুখকর অনুভূতির রেশ কাটতে না কাটতেই উজানের মুখ থেকে অবিন্যস্ত ও কাঁপা কাঁপা গলায় কানের কাছে ভেসে এলো এক নির্মম সত্য। আই লাভ ইউ শিরিন। আমি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ আর একবার ফিরে এসো আমার লাইফে। ট্রাস্ট মি, আমি আর একটু ভুল বুঝবো না তোমায়। তুমি ছাড়া শূন্য আমি। কথাগুলো যেন তীক্ষ্ণ তীরের মতো এসে সরাসরি মৌয়ের ছোট্ট কোমল বুকে বিঁধল। মুহূর্তের মধ্যে মেয়েটার সাজানো ভালোবাসার পৃথিবী আর কাচের মতো নরম হৃদয়টা চুরমার হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এতক্ষণে মৌয়ের মগজে আলো ঢুকলো। এখন সে স্পষ্ট বুঝতে পারছে যে উজান চৌধুরী কেন ভালোবাসা শব্দটাকে এত তীব্রভাবে ঘৃণা করে, কেন তার মনে মেয়েদের প্রতি এত ক্ষোভ। তবে মৌও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়।
সে বড্ড জেদি আর একরকম মেয়ে। হোক না উজানের হৃদয়ে পুরনো কোনো ক্ষতের দাগ, মৌ নিজের পবিত্র ভালোবাসা দিয়ে আবারও নতুন করে উজানের বুকে নিজের নাম লিখে ছাড়বে। ঠিক তখনই উজানের ঘুমের ঘোর কাটল এবং সে চোখ মেলে তাকালো, কিন্তু চোখের সামনে মৌকে নিজের বাহুবন্ধনে ওভাবে লেপ্টে থাকতে দেখে সে এক ধাক্কায় ছিটকে উঠল। হকচকিয়ে বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়িয়ে গেল। তুমি আবার কোন সাহসে আমার কাছে এসেছো? মৌ নিজের বুকের ভেতরের কান্না আর ভাঙচুর লুকিয়ে রেখে তড়িৎ গতিতে বিছানায় উঠে বসলো। মুখটা কুঁচকে দিমাকের সাথে বলল, বাহ বাহ, যত দোষ নন্দ ঘোষ। এখন আমি একটু আপনার কাছে যাইনি প্রফেসর সাহেব, বরং আপনিই নিজে মাঝরাতে সোফা ছেড়ে আমার বিছানায় এসেছেন। আর একটু আগে আপনিই আমাকে জোর করে নিজের বুকের সাথে ভেতরে টেনে নিয়েছেন। হোয়াট? উজান চৌধুরীর চরিত্র এতটাও সস্তা বা বাজে নয় যে সে যাকে তাকে মাঝরাতে বুকে টেনে নেবে। মৌ বিছানা থেকে নেমে দাঁড়িয়ে উজানের সামনে গিয়ে দাঁড়ালো। ওহ তাই নাকি? বউকে মুখে স্বীকার করে না, অথচ সেই বউয়ের জন্য মাঝরাতে মল ওলট পালট করে শাড়ি কিনে নিয়ে আসে, আবার সারা রাত জেগে নিজের হাতে এত যত্ন করে মেহেদির নকশাও এঁকে দেয়, এমনকি শেষ রাতে জড়িয়ে ধরে টুপ টুপ করে চুমুও খায়। সে আবার এসেছে এখানে নিজের চরিত্র নিয়ে বড় বড় লেকচার দিতে। ঢং! এই খিটখিটে স্বভাবের জন্যই মনে হয় ওই শিরিন ডাইনি আপনাকে ছেড়ে চলে গিয়েছে। শিরিনের নামটা মৌয়ের মুখে শোনা মাত্রই উজান যেন পায়ের নিচে মাটি খুঁজে পেল না। পুরো শরীর শক্ত হয়ে গেল তার। শিরিনের ব্যাপারে এই চৌধুরী বাড়ির লোকজন ছাড়া বাইরের কেউ তেমন কিছু জানে না। বাড়ির লোকও শুধু এতটুকুই জানতো যে উজানের অতীতে একটা গভীর প্রেম ছিল, কিন্তু সেই মেয়ের নাম, পরিচয় বা ইতিহাস কেউ জানতো না। তাহলে এই পুচকে মেয়েটা কিভাবে জানলো? সে অত্যন্ত কাঁপা কাঁপা ও ভীত গলায় জিজ্ঞেস করলো, শিরিনের ব্যাপারে তুমি কিভাবে জানলে? মৌ দুই হাত বুকের কাছে গুটিয়ে বেশ ভাব নিয়ে বলল, যাব বাবা, একটু আগে নিজেই তো আমাকে ঘুমের ঘোরে জড়িয়ে ধরে সেই ডাইনিকে 10 বার আই লাভ ইউ বলে মুখে ফেনা তুলে ফেললেন, এখন আবার আমাকেই উল্টো জিজ্ঞেস করছেন আমি কিভাবে জানলাম? কথাটা শুনে উজান শুকনো ঢোক গেল। নিজের ওপর তীব্র রাগ আর ক্ষোভ হতে লাগলো তার। ঘুমের ঘরে সে নিজের অজান্তেই এসব কি আবোল তাবোল বকে ফেলেছে। শিরিনকে সে মন থেকে যতই মুছে ফেলতে চায়, সে ততই জেঁকে বসে। কাল বিকেলে দূর থেকে হুট করে মেয়েটাকে অন্য একজনের সাথে দেখার পর থেকেই মগজে যেন নতুন করে পুরনো ক্ষতটা চারা দিয়ে উঠেছে। ঠিক তখনই মৌ বাঘিনীর মতো পা ফেলে উজানের একেবারে গায়ের কাছে এসে দাঁড়ালো। তারপর উজানের মুখের দিকে ঝুঁকে পড়ে চোখ দুটো সরু করে অত্যন্ত মারমুখী ও ফিসফিসানি গলায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিল, শুনুন প্রফেসর সাহেব, বিয়ের আগে আপনার লাইফে কোন পেতনি, ডাইনি বা চামচিকা ছিল তা নিয়ে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। বাট এখন যেহেতু আপনি আমার বিবাহিত ক্রাশ বর, সো আজ থেকে আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিংবা ওই পুরনো পেতনিকে আবারও নিজের ঘাড়ে তোলার চেষ্টা করেছেন, তবে আমি আপনাকে একদম আল্লাহর নামে কোরবানি দিয়ে দেব। এই বলেই মৌ উজানের মুখের ওপর এক বিশ্রী ভেঙচি কেটে দরজার দিকে চলে গেল। উজান যেন পাথরের মূর্তির মতো একদম আহাম্মক বনে দাঁড়িয়ে রইল। মেয়েটার কথার তেজ দেখে মনে হচ্ছে সুযোগ পেলে সে উজানকে সত্যি সত্যি জ্যান্ত জবাই করে কুরবানি দিয়ে দিবে। উজান যখন নিজের স্তব্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, ঠিক তখনই মৌ কোথা থেকে যেন দমকা হাওয়ার মতো আবারও দৌড়ে ফিরে এলো। উজান কিছু বুঝে ওঠার আগেই সে পায়ের পাতায় ভর দিয়ে উঁচিয়ে উঠে উজানের ডাল গালে ঠোঁট চেপে এক জোরালো মিষ্টি চুম্বন এঁকে দিল। তারপর উজানের কানের কাছে মুখ এনে ফিস ফিস করে আওড়ালো, ভালোবাসি আমার খিটখিটে প্রফেসর সাহেব, শুভ ঈদ মোবারক। কথাটা বললেই আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না মৌ। খিলখিল করে হাসতে হাসতে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। উজান রাগে গজগজ করে উঠল, সভ্য মেয়ে একটা, লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই তার ডিকশনারিতে। ইডিয়েট একটা, সুযোগ পাই মেরে তক্তা বানিয়ে ফেলবো একদম। মেরুন রঙের সেই চমৎকার জমকালো শাড়িটা পরিধান করে ছোট্ট ছোট্ট পা ফেলে ড্রয়িং রুমে হাজির হয়েছে মৌ। বেনারসি শাড়িতে তাকে আজ সত্যি
বেনারসি শাড়িতে তাকে আজ সত্যি কোনো পরীর মতো লাগছে। বাড়ির পুরুষ মানুষ আরিফুল চৌধুরী, আকবর চৌধুরী, ইফাত, আরিয়ান এবং উজান সহ সবাই ঈদের নামাজ শেষ করে এই মাত্র বাসায় ফিরেছে। সবার পরনে নতুন পাঞ্জাবি পায়জামা। মৌ ড্রয়িং রুমে ঢুকেই বিন্দুমাত্র লজ্জা না পেয়ে সবার আগে দৌড়ে গিয়ে শ্বশুর আরিফুল চৌধুরী থেকে শুরু করে একে একে সবাইকে নিচু হয়ে সালাম করলো এবং অত্যন্ত আদায় করে সবার কাছ থেকে মোটা অঙ্কের চকচকে করে সালামি লুফে নিল। উজান তখন নিজের 2 জোড়া ভ্রু কুঁচকে মৌয়ের এই মেরুন শাড়ি পরা রূপের দিকে তাকিয়ে অবচেতনভাবেই মনে মনে একটু মুচকি হাসলো। ঠিক তখনই মৌ তার সামনে নিজের ডান হাতটা পেতে বেশ কায়দা করে বলে উঠল, ঈদের সালামি দিন। উজান সালামির কথা শুনে কোনো পাত্তা না দিয়ে বেশ আরাম করে গিয়ে সোফাটায় পা ছড়িয়ে বসলো। মৌও ছাড়ার পাত্রে নয়, সেও ঠিক ছায়ার মতো সোফার পাশে গিয়ে তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। উজান এক পায়ের ওপর আরেক পা তুলে তার গম্ভীর ও কর্কশরে সংক্ষেপে আওড়ালো, কত? মৌ খুশিতে এবার গদগদ হয়ে চোখ দুটো বড় বড় করে 2 হাত নেড়ে উত্তর দিল, 34,000। ময়ের মুখে এই আকাশচুম্বী অঙ্কের কথা শোনা মাত্রই উজানের চোখ জোড়া কপালে ওঠার উপক্রম হলো। সে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে আকাশ কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল। হোয়াট? টাকা কি ঘোড়ার পেছন দিয়ে বের হয় যে চাইলেই দিয়ে দেবো? উজানের এমন কিপটেমি মার্কা চিৎকার শুনে মৌ আর নিজের মুখ সামলাতে পারল না। সে নিজের কোমর 2 হাত দিয়ে ধরে তড়িৎ গতিতে উত্তর দিল, না, আপনার নিজের পেছন দিয়ে বের হয়। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই ময়ের নিজের হুঁশ ফিরল। সে দ্রুত নিজের 2 হাত দিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরল। মনে মনে নিজেকেই গালি দিল, ধুর ছাই, এই পোড়া মুখটা কি 1 সেকেন্ডও চুপচাপ থাকতে পারে না? বাড়ির সবার সামনে এই নোংরা কথা না বললে কি পেটের ভাত হজম হতো না তার? এদিকে মৌয়ের এমন অভাবনীয় ও মারাত্মক ভাষার উত্তর শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই হো হো করে হাসির রোল পড়ে গেল। ইফাত আর আরিয়ান তো হাসতে হাসতে সোফা থেকে মেঝেতেই গড়িয়ে পড়ার দশা। আবির সবার সামনে নিজের বইয়ের মুখে এমন অবাস্তব কথা শুনে উজানের ফর্সা মুখ এবার রাগে একেবারে বেগুনি হয়ে গেল। সে রাগে চোখে মৌয়ের দিকে তাকাতেই মৌ চোরের মতো মুখ লুকিয়ে শাশুড়ির পেছনে গিয়ে আশ্রয় নিল। সবার হাসির রোল দেখে উজান নিজের মায়ের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে একেবারে বাঘের মতো গর্জন করে উঠল, দেখেছো আম্মু, তোমাদের এই পরম আদরের ফাজিল বৌমা কেমন ভাষায় কথা বলছে? এরপরেও কি তোমাদের মনে হয় যে এই বেয়াদব মেয়ের সাথে আমার একটুও ভালো ব্যবহার করা উচিত? আমার তো এখন মন চাইছে যে ওকে আমি... উজান রাগে ফুঁসতে ফুঁসতে যেই না মৌয়ের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যেতে চাইল, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো ইফাত। আরে হোপ শালা, ঘরে এমন রূপবতী বউ থাকতে বিন্দুমাত্র কদর করিস না, সারাক্ষণ শুধু রাগ দেখাস। যদি এতই অপছন্দ হয় তবে মৌকে আমাকে দিয়ে দে। আমার নিজের বাপ তো আর জীবনে আমাকে নিজে থেকে এভাবে ধরে বেঁধে বিয়ে করিয়ে দেবে না, তাই তোরটাই আমাকে দে। ইফাতের এমন মারাত্মক আর ধ্যাসটামো মার্কা কথা শোনা মাত্রই উজান নিজের দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল। সে আচমকা ইফাতের পিঠের উপর সজোরে এক মোক্ষম কিল বসিয়ে দিল। সারা তোকে আমি রাতে দেখে নেব। ইফাত পিঠে কিল খেয়েও বিন্দুমাত্র দমল না, বরং মুখ কুঁচকে আরও জোরে হেসে উঠল। ঘরে এত সুন্দর বউ রেখে তুই মাঝরাতে আমার রুমে আমার কাছে আসবি? সিরিয়াসলি, নাকি তোর মধ্যে ভেজাল আছে? হ্যাঁ। কথাটা বললে ইফাত আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। উজানের পরবর্তী মার খেতে বাঁচতে এক লাফে ড্রয়িং রুমের অন্য প্রান্তে দৌড়ে গিয়ে সবার পেছনে সরে দাঁড়ালো। উজান এবার রাগে একদম বোম হয়ে গেল। এই বাড়িতে এক মুহূর্ত থাকা মানে নিজের সম্মান ধূলিসাৎ হওয়া। সে তীব্র ক্ষোভ নিয়ে যেই না ড্রয়িং রুম পার হয়ে সদর দরজার দিকে চলে যেতে চাইল, ঠিক তখনই মৌ একদম চিলের মতো ডানা মেলে উজানের যাওয়ার পথ আটকে সোজা সামনে দাঁড়িয়ে পড়ল। সে নিজের ডান হাতটা উজানের সামনে পেতে বলে, সালামিটা দিয়ে যান। উজান নিজের ক্ষিপ্ত ও তপ্ত দৃষ্টি দিয়ে মৌয়ের দিকে তাকালো, যেন চাহনি দিয়ে মেয়েটাকে পুড়িয়ে ছাই করে দেবে। তবুও মৌয়ের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।
সে নিজের বড় বড় হরিণীর চোখ দুটো মেলে একদম নিষ্পাপ বাচ্চার মতো ফ্যাল ফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে হাত বাড়িয়েই রইল। মৌয়ের এমন নাছোড়বান্দা রূপ দেখে উজানের ঠোঁটের কোণে এবার এক চরম বাঁকা ও রহস্যময় হাসি ফুটে উঠল। সে অত্যন্ত ধীর স্থিরভাবে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজল। তারপর অত্যন্ত ভাব নিয়ে পকেট থেকে একটি 2 টাকার নোট বের করে মৌয়ের হাতের মুঠোয় শক্ত করে গুজে দিল। নোটটা গুজে দিয়েই উজান খানিকটা নিচু হয়ে মৌয়ের কানের একদম কাছে মুখ এনে ফিসফিসানি স্বরে আওড়ালো। লিসেন পুচকি মেয়ে, উজান চৌধুরী তার বাপের জন্মে কোনোদিন এত বড় অঙ্কের টাকা কাউকে ফ্রিতে সালামি দেয়নি, কিন্তু আজ তোমাকে দিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছো তুমি কতটা স্পেশাল। মৌ নিজের হাতের ওই 2 টাকার নোটটার দিকে একবার তাকালো আর একবার উজানের তেমাকি মুখের দিকে তাকালো। তার খুশিতে ডগমগ করা মুখটা মুহূর্তের মধ্যে তপ্ত হয়ে উঠল। সে রাগে রিরি করে উঠে বলল, কি বললেন? খাটাস লোক একটা! আপনি কি এই 2 টাকা আমাকে ভিক্ষা দিচ্ছেন? উজান নিজের কলারটা একটু সোজা করে বলল, লাইক সিরিয়াসলি, এটা তোমার কাছে ভিক্ষা মনে হয়? তুমি আমার আম্মুর অতি আদরের নতুন বৌমা, তাই তোমাকে স্পেশালি দিলাম। অন্য কেউ হলে তো আজ 1 আনাও পেত না। উজানের এমন চরম কিপটেমি সহ্য করতে না পেরে মৌয়ের মাথার সমস্ত রক্ত এক নিমিষে চড়ে গেল। সে আর নিজের রাগ সামলাতে পারল না। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ নিজের হাতের আঙুল দিয়ে উজানের শক্ত পেশিবহুল হাতের ওপর শরীরের সমস্ত শক্তি খাটিয়ে এক মারাত্মক চিমটি কেটে দিল। উজান ব্যথায় কোকিয়ে ওঠার আগেই মৌ রাগে ফুঁসতে ফুঁসতে পা দাপাতে দাপাতে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। চৌধুরী বাড়ির পেছনের পুকুর ধারে শান বাঁধানো সিঁড়িতে বিশাল এক বকুল গাছের নিচে 2 হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে মেহের। চারদিক থেকে ধেয়ে আসা বিকেলের স্নিগ্ধ শীতল বাতাস বারবার এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। পিঠের উপর তার রেশমি কালো চুলগুলো সম্পূর্ণ মেলানো। বাতাসে সেই অবাধ চুলগুলো উড়ে এসে বারবার তার মুখমণ্ডল এলোমেলো করে দিচ্ছে। আজ ঈদের খুশির দিনে আকাশের বুকটা মেঘাচ্ছন্ন না হলেও মেহেরের মনের আকাশটা আজ ভীষণ রকম মেঘে ঢাকা। চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো চিকচিক করে উঠছে। বুক চিরে আসা এক গভীর দীর্ঘশ্বাসের সাথে আপনা আপনি 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল তার। ঠিক তখনই শুকনো পাতার উপর কারো পায়ের আওয়াজ আর জোরালো উপস্থিতি টের পেয়ে ধরফর করে উঠল মেহের। সে তড়িঘড়ি করে নিজের ওড়নার আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে চমকে পেছনে তাকালো। ইফাত কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত মুখে এক চিলতে চঞ্চল হাসি নিয়ে হুট করে মেহেরের একদম গা ঘেঁষে পাশে বসে পড়ল। ইফাতকে এতটা কাছাকাছি দেখে মেহেরের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে যখনই নিজেকে সামলে নিয়ে সিঁড়ি থেকে ঝটপট উঠে চলে যেতে চাইল, ঠিক তখনই ইফাত বিদ্যুৎ গতিতে মেহেরের কবজিটা নিজের শক্ত হাতের মুঠোয় আঁকড়ে ধরল। ইফাতের সেই অনাকাঙ্ক্ষিত শক্ত হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে মেহেরের পুরো শরীর একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। 5 বছর আগের এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে ভেসে এলো। সে বিদ্যুৎ গতিতে মোচড় দিয়ে নিজেকে ইফাতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল, কিন্তু ইফাতও অত সহজে ছাড়ার পাত্র নয়। সে মেহেরের ছটফটানি দেখে কবজির বাঁধনটা আরও কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবার ভয়ে ও আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত ও মিনমিনে স্বরে আকুতি জানালো, ছাড়ুন আমাকে। ইফাত মেহেরের চোখের দিকে সরাসরি তাকে এক ভ্রু কুঁচকে শুধালো, আই জাস্ট ওয়ান্ট টু নো, বাই দ্য ওয়ে, কেন ছাড়বো? ছাড়ুন প্লিজ, কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। মেহেরের গলায় স্পষ্ট কান্নার সুর। আই ডোন্ট কেয়ার, যে যাই বলুক তাতে ইফাত চৌধুরী কিছু যায় আসে না। তার আগে বলো, তুমি কোন সাহসে ইফাত চৌধুরীকে এভাবে অ্যাভয়েড করে চলছো? হ্যাঁ, তুমি কি জানো আমার সাথে প্রেম করার জন্য কত শত রূপবতী মেয়ে দিন দিন পাগল হয়ে ঘুরে বেড়ায়? মেহের অনবরত ইফাতের শক্ত হাতের মুঠো থেকে নিজের হাতটা মোচড় দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল,
কিন্তু ইফাতের পুরুষালী শক্তির সামনে তার এই ছোট্ট চেষ্টা কিছুতেই সফল হচ্ছিল না। এক পর্যায়ে নিজের সবটুকু চেষ্টা ব্যর্থ হতে দেখে মেহের সোজা ইফাতের চোখের দিকে তাকালো। তার চোখে সেই চঞ্চল চাহনি দেখে মেহেরের ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্য ও বিষাদের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল গলায় বলল, আমি আপনার পেছনে ঘুরে বেড়ানোর সেসব সস্তা মেয়েদের কাতারে পড়ি না মিস্টার। আর আমি আপনাকে একটু অ্যাভয়েড করছি না, শুধু আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছি মাত্র। অবশ্যই এই দূরত্ব বজায় রেখে চলার বুদ্ধিটা যদি আজকে থেকে ঠিক 5 বছর আগে আমার মাথায় আসতো, তবে অন্তত আজ সমাজের কাছ থেকে এত জঘন্য অপবাদ বা উপাধি আমাকে উপহার পেতে হতো না। আয়না চোখের সামনে আমার কলিজার টুকরো মা বাবাকে চিরকালের মতো হারাতে হতো। মেহেরের কথার ভিতরে সেই আকাশসম গভীরতা আর তীব্র লুকানো কষ্টটা চঞ্চল প্রকৃতির ইফাত এক পলকে ঠিক বুঝে উঠতে পারল না। সে নিজের জোড়া ভ্রু কুঁচকে মেহেরের মলিন মুখের দিকে তাকিয়ে বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো, মানে কি বলতে চাইছো তুমি? 5 বছর আগে কি হয়েছিল? আপনি আমার কথার মানে বুঝবেন না, আর বোঝার দরকারও নেই। প্লিজ এবার অন্তত আমার হাতটা ছাড়ুন। মেহেরের কণ্ঠস্বর এবার ক্ষোভে কাঁপতে লাগলো। তবুও ইফাত ছাড়ল না। সে দৃঢ় গলায় বলল, তাহলে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও। ইফাত নিজের জেদ ধরে রাখলো। মেহেরের ভেতরে জমানো ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে এক চরম রাগান্বিত ও কঠোর কণ্ঠে চিৎকার করে আওড়ালো, আপনাকে বললাম না আমার হাতটা ছাড়ুন। এক কথা কি কানে যায় না আপনার? কথাটা শেষ করেই মেহের নিজের সর্বশক্তি দিয়ে এক ঝামটা মেরে ইফাতের হাতের শক্ত বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইফাত হুট করে এমন ঝটকা পাওয়ায় হাতটা আলগা করে ফেলল। মেহের আর এক সেকেন্ডও সেই বকুলতলায় দাঁড়িয়ে রইল না। সে নিজের আঁচলটা হাত দিয়ে চেপে ধরে চোখের অশ্রু মুছতে মুছতে অত্যন্ত দ্রুত পায়ে পুকুর পাড় থেকে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ইফাত সেই সিঁড়িতে বসে রইল। সে মেহেরের ওভাবে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মাথা চুলকালো। তারপর আপন মনেই এক চিলতে অদ্ভুত ও মুগ্ধতার হাসি হাসলো। সে নিজের ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, আই এম রিয়েলি সরি আমার ফুলকন্যা, তবে তোমায় তো আমি এত সহজে ছাড়ছি না, বিকজ তোমার ওই রহস্যময় শান্ত চোখের মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে, যার জন্য ইফাত চৌধুরী নিজের ডজন ডজন সুন্দর সুন্দর গার্লফ্রেন্ডকে সাইডে রেখে শুধু তোমার ওই মোলেন মুখের দিকেই সারাদিন এক নাগারে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমাকে দেখলেই কেন জানি হৃদয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। উজান সোফায় বসে অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপে ভার্সিটির কিছু জরুরি কাজ করছে। বাইরের কোনো কোলাহল যেন তার কানে প্রবেশ করতে না পারে, সেজন্য সে কানে ব্লুটুথ হেডফোন গুঁজে চড়া ভলিউমে গান ছেড়ে রেখেছে। ঠিক তখনই ঘরের দরজায় ছোটোখাটো একটা ছায়া এসে উকি দিল। রুমের ভেতরে উজানকে ওভাবে গম্ভীর মুখে একাকী কাজ করতে দেখে মুহূর্তের মধ্যে ময়ের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্ট ও বিজয় হাসি ফুটে উঠল। মৌ এক হাতে একটা চকলেট কোন আইসক্রিম কামড়ে খেতে খেতে গুটি গুটি পায়ে এগিয়ে এসে ধপাস করে একদম উজানের গা ঘেঁষে বসে পড়ল। চেনা সুবাস আর পাশে কারো উপস্থিতি টের পেয়ে উজান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চরম বিরক্তিকর দৃষ্টিতে ময়ের দিকে তাকালো। সে কোনো কথা না বাড়িয়ে সোফার অন্য প্রান্তে একটু সরে বসলো, কিন্তু মৌ দমবার পাত্র নয়। সে তড়িৎ গতিতে আবারও উজানের একেবারে পাশে গিয়ে লেপ্টে বসলো। উজান যতবারই দূরত্ব বজায় রাখতে সোফার এপাশ ওপাশ সরে যেতে চাইল, মৌ ততবারই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়ে তার সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অবশেষে উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে কপাল কুঁচকে কান থেকে হেডফোনটা টেনে নামিয়ে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে আওড়ালো, এই ফাজিল মেয়ে, আমার গায়ের উপর এইভাবে এসে ঘেঁষাঘেঁষি করছো কেন? হ্যাঁ, পাখা গজিয়েছে তোমার? মৌ আইসক্রিমে একটা বড় কামড় দিয়ে মুখটা একটু বাঁকিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি কি সারাক্ষণ ওই বাজখাই গলায় চিৎকার করা ছাড়া আর কোনো শান্ত ভাষায় কথা বলতে পারেন না? তাছাড়া আপনি তো এখন আমার বিবাহিত বর হন, সো নিজের বরের একটু কাছাকাছি আমি যেতেই পারি, তাতেও আপনার প্রবলেম? উজান তর্জনী উঁচিয়ে কড়া সুরে বলল, হ্যাঁ, প্রবলেম, ভীষণ প্রবলেম। তোমার এই সস্তা আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। এখন চুপচাপ দূরে গিয়ে বসো, আমাকে আমার কাজ করতে দাও।
উজান ভেবেছিল ধমক খেয়ে মেয়েটা এবার অন্তত দূরে গিয়ে বসবে, কিন্তু তার সেই ধারণাকে এক দড়িতে উড়িয়ে দিয়ে মৌ মুহূর্তের মধ্যে সোফা থেকে ডানা মেলে সোজা উজানের কোলের উপর গিয়ে আয়েশ করে বসে পড়ল। উজান একদম আহাম্মকের মতো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। তার মগজ যেন 1 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা আসলে কোন উপাদানে তৈরি? তাকে মুখে বলা হচ্ছে দূরে গিয়ে বসতে, অথচ সে দূরত্ব কমাতো দূর, একেবারে তার কোলের উপর চড়ে বসে আছে। এই বেয়াদব মেয়ে, এক্ষুনি নামো আমার কোল থেকে। এটা কি তোমার দোলনা মনে হয় যে যখন ইচ্ছা এসে দোল খাবে? একদম বেশরম অসভ্য মেয়ে একটা। উজানের মুখে অসভ্য কথাটা শোনা মাত্রই মৌয়ের গাল দুটো রাগে রসগোল্লার মতো উঠল। সে কোলের ওপর বসেই উজানের কলাটা টেনে ধরে খটখট করে উত্তর দিল, আপনি অসভ্য, আপনার 14 গোষ্ঠী অসভ্য। এসেছে আমাকে অসভ্যতার সার্টিফিকেট দিতে। নিজের ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই, ঘুমের ঘোরে আমাকে জড়িয়ে ধরে শিরিন শিরিন বলে চুমু খায়, তার হিসাব নেই, আর এখন আমার দিকে আঙুল তুলছে। বেশি তেড়িবেড়ি করলে কিন্তু বলে দিচ্ছি, শুধু কোল নয়, একদম আপনার ওই মাথার ওপর গিয়ে চড়ে বসে থাকবো। উজান নিজের কটমট ও রক্তচক্ষু দৃষ্টি নিয়ে মৌয়ের দিকে তাকালো। রাগে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নিজের দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বই ফেল। এখন তো শুধু ওই মাথার উপর চড়ে বসাটাই তো বাকি রেখেছো, বেয়াদব মেয়ে। সে নিজের দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে ফেলল। উজানের ওই অসহায় রাগী মুখটা দেখে মৌ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। উজান তখনও নিজের গম্ভীর মার্কা রক্তচক্ষু দৃষ্টি নিয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ হঠাৎই নিজের হাতের অর্ধেক খাওয়া চকলেট আইসক্রিমটা উজানের ঠোঁটের একদম সামনে এগিয়ে দিল এবং চোখে একরাশ মায়া ও মিষ্টি হাসি ঝুলিয়ে নরম সুরে আওড়ালো, আইসক্রিম খাবেন? আমার খুব ফেভারিট, অনেক টেস্ট কিন্তু। উজান আইসক্রিমটা এক হাত দিয়ে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি এসব ফালতু অখাদ্য কুখাদ্য খাবার খাই না। তা তো বলবেনই, আমার হাতের মিষ্টি আইসক্রিম আপনার কাছে তো অখাদ্য মনে হবেই। আপনার তো ওই ডাইনি শিরিনের হাতের বিষ খেলেও অমৃত মনে হতো, তাই না? শুধু এই মৌকে দেখলেই আপনার গায়ে জন্ডিস চড়ে বসে। আমাকে আপনার একটুও ভালো লাগে না। বুঝতেই যখন পারছো যে তোমাকে আমার সহ্য হয় না, তাহলে কেন শুধু শুধু আমার লাইফে আঠার মতো লেগে আছো? চলে যাও না আমার জীবন থেকে। উনি বললেন আর আমি অমনি পুটলা পুটলি বেঁধে চলে গেলাম, তাই না? মৌ কোল থেকে এক ঝটকায় নেমে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর উজানের দিকে চোখ রাঙিয়ে বলল, এই জন্মে তো আপনার পিছু ছাড়ছি না, এমনকি মরে গেলেও আপনার হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ছাড়বো। উজান চোখ জোড়া কপালে তুলে একরাশ বিরক্তি নিয়ে সোফা ছেড়ে এবার সোজা বিছানায় গিয়ে বসলো। কিন্তু মৌয়ের আজ তার পিছু ছাড়ার কোনো নামই নেই। সেও বিড়ালের বাচ্চার মতো পিছু পিছু গিয়ে ঠিক উজানের গা ঘেঁষে বিছানার ওপর আয়েশ করে বসলো। উজান মৌয়ের দিকে এক পলক আর চোখে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আবারও নিজের ল্যাপটপের স্ক্রিনে তীব্র মনোযোগ দিল। ঠিক তখনই মৌ মুচকি হাসতে হাসতে ফিস ফিস করলো, প্লিজ ছাড়ুন আমায়, শাশুড়ি আম্মা এসে পড়বে। মৌয়ের মুখে এই কথাটি শোনা মাত্রই উজান বিষম খেল। সে কাশতে কাশতে ল্যাপটপটা এক পাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় ও রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হাসি দিয়ে বলতে লাগে, না মানে আপনি একদিন এমন করবেন তো, তাই আগে ভাগেই প্র্যাকটিস করছি। শয়তানের হাড্ডি বলে কি? এই বলেই উজান মৌয়ের মুখে কথাটি শোনা মাত্রই উজান বিষম খেল। সে কাশতে কাশতে ল্যাপটপটা একপাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় ও রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হাসি দিয়ে বলতে লাগে, শয়তানের হাড্ডি বলে কি? এই বলেই উজান ক্ষিপ্ত পায়ে মৌয়ের পিছু নিল তাকে ধরার জন্য। মৌ খিলখিল করে হেসে এক লাফে সরে গেল। উজানও দমবার পাত্র নয়, সেও তার পিছু দৌড়াতে লাগলো। মৌ পুরো রুম জুড়ে প্রজাপতির মতো এদিক থেকে ওদিক ছুটে বেড়াতে লাগলো। উজানের হাত থেকে বাঁচতে তার এই চিলতে ছটফটানি দেখে উজান মাঝপথেই থেমে গিয়ে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট, দাঁড়াও বলছি।
এইটুকু বয়সে মুখ দিয়ে এত পাকা পাকা কথা বের করছি, এখনো দুধের দাঁত পড়েনি, অথচ অভদ্রদের মতো ব্যবহার। মৌ বিছানার ওপাশে গিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিল। সত্যি কথা বললেও আমার দোষ, তাই না? চুপ করো অসভ্য মেয়ে, একবার যদি তোমায় হাতে নাতে ধরতে পারি তবে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো, মনে রেখো। আপনি চুপ করুন অসভ্য পুরুষ, এই বালের কথা ছাড়া আর কি বা পারেন? ননসেন্স বলে কি, এমন বেয়াদব মেয়ে আমার কপালেই জুটতে হলো। হে মাবুদ, দয়া করে তুমি আমাকে নিজের কাছে তুলে নাও, নয়তো এই খচ্চর মেয়েটাকে তুলে নাও। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই উজান নিজেই কেমন যেন থতমত খেয়ে থেমে গেল। এদিকে মৌ দৌড়াতে দৌড়াতে মাঝপথেই থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকিয়ে মুখটা বিশ্রীভাবে ভেঙালো। তারপর বিছানার অন্য পাশে গিয়ে দু হাত নিজের কোমরে শক্ত করে চেপে ধরে কর্কশ গলায় আওড়ালো। অন্যদের ভাতার তার বউয়ের সাথে কত রোম্যান্স করে, অথচ আমার ভাতার আমাকে দু চোখেও সহ্য করতে পারে না। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার সিস্টেমে কোনো প্রবলেম নেই তো আবার? নয়তো আমাকে বারবার উপরে তুলে নিতে কেন বলেন? উজানের জোড়াভ্রু এবার কুঁচকে গেল। রাগে তার কপালের ও গলার শিরাগুলো স্পষ্ট ফুটে উঠেছে। এই মেয়েটা দিন দিন কতটা বেশরম আর অবাধ্য হয়ে যাচ্ছে। বয়সে সে ময়ের চেয়ে বেশ অনেকটা বড়, অথচ মেয়েটার মনে সে নিয়ে বিন্দুমাত্র ভয় বা সমীহ নেই। আচমকাই উজান আর কোনো কথা না বলে বাঘের মতো ক্ষিপ্ত গতিতে বিছানা পার হয়ে মৌকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। মৌ বিপদ টের পেয়ে পালানোর জন্য যেই না উল্টো দিকে এক দৌড় দিতে চাইল, ঠিক তখনই উজানের শক্ত হাতের টানে ভারসাম্য হারিয়ে সে সোজা বিছানার ওপর হুড়মুড় খেয়ে আছড়ে পড়ল। আর ঠিক একই সাথে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে মৌয়ের ঠিক গায়ের ওপর গিয়ে আছড়ে পড়ল উজান। আকস্মিক এই পতনে তীব্র ভয় আর লজ্জায় মুহূর্তের মধ্যে নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিল মৌ। আর ঠিক তখনই উজানের ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করলো মৌয়ের নরম ঠোঁটের কোল। মুহূর্তের মধ্যেই মৌ যেন স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীরে ভেতরে এক তীব্র অদ্ভুত ও অচেনা শিহরণ বিদ্যুৎ বেগে বয়ে গেল। সে নিজের দু হাত দিয়ে বেডশিট শক্ত করে খামচে ধরল। তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন আজ খাঁচা ভেঙে বেরিয়ে আসার জন্য পাগলের মতো লাফাচ্ছে। এদিকে উজান নিজের ঠোঁটে মৌয়ের উষ্ণ ছোঁয়া পেতে কেমন যেন অবশ হয়ে গেল। মৌয়ের ওই আকুল ভীতু আর লালচে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে উজান যেন এক পলকে অন্য কোনো এক চেনা অচেনা মায়াবী জগতে হারিয়ে গেল। সে পলকহীন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মৌয়ের মুখের দিকে। তার গভীর চোখ জোড়া হুট করেই আটকে গেল মৌয়ের ঠোঁটের ঠিক কোনায় থাকা ছোট্ট কুচকুচে একটা তিলটার উপর, ছোট্ট কুচকুচে কালো তিলটার উপর। আবছা আলোয় তিলটা মেয়েটার মায়াবী মুখে বড্ড বেশি মানিয়েছে। উজান যুক্তির খাতিরে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার অবাধ্য মন ও শরীর যেন বারবার এই মায়াবিনীর দিকেই তীব্রভাবে আসক্ত হয়ে পড়ছে। এক অদ্ভুত অনুভূতিতে তার ভেতরটা তোলপাড় হতে লাগলো। যে মেয়েটা সারাদিন তাকে জ্বালিয়ে শেষ করে ফেলে, ঠিক এই মুহূর্তে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শান্ত ও পবিত্র মায়াবিনী বলে মনে হচ্ছে উজানের। ঠিক তখনই নীরবতা ভেঙে ময়ের চোখের পাতা নতুন ধীরে ধীরে খুলে গেল এবং উজানের কানের কাছে অত্যন্ত ফিসফিসানি ও ভেজা গলায় ভেসে এলো। ভালোবেসে ফেললেন নাকি মিস্টার প্রফেসর? ময়ের এই চপল কথায় মুহূর্তের মধ্যে ঘোর কাটল উজানের। সে তীব্রভাবে হকচকিয়ে উঠে শটান বিছানার ওপর দাঁড়িয়ে পড়ল। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে যখনই রুম ছেড়ে দূরে সরে যেতে চাইল, ঠিক তখনই বিদ্যুৎ গতিতে মৌ বিছানা থেকে উঠে উজানের হাতটা শক্ত করে টেনে ধরল। উজান কিছু বুঝে ওঠার আগে মৌ তাকে এক ঝটকায় ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিল এবং বিদ্যুৎ গতিতে নিজে উজানের শক্ত বুকের ওপর আয়েশ করে উঠে বসল। উজান নিচে শুয়ে থেকে মৌকে বারণ করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে যেন আবারও এক গভীর ঘোরের গোলকধাঁধায় আটকে গেছে। মৌ নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি ও বিজয়ী হাসি ঝুলিয়ে উজানের মুখের দিকে খানিকটা ঝুঁকে এলো।
অত্যন্ত নরম ও দাবিদার কণ্ঠে শুধালো। প্রফেসর সাহেব, কবে বউ হব আমি আপনার? ময়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেল উজান, কিন্তু তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রইল না। সে আগের মতোই অপলক মুগ্ধ দৃষ্টিতে ময়ের চোখের দিকে তাকিয়ে রইল। মৌ এবার নিজের হাতটা বাড়িয়ে উজানের কপালে পরম মমতায় ধীরে ধীরে স্পর্শ করলো এবং সেখানে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। তারপর নিজের ছোট্ট ও নরম আঙুলগুলো দিয়ে উজানের পরিপাটি করে আঁচড়ানো চুলগুলো এলোমেলো করে দিয়ে এক চিলতে ম্লান হাসলো। অত্যন্ত নিচু ও আকুল স্বরে সে বলতে লাগলো। আমি আপনার লক্ষ্মী বউটা হতে চাই প্রফেসর সাহেব। জানেন প্রফেসর সাহেব, আমি জীবনে কখনো এতটা বেহায়া হইনি যতটা প্রতিদিন আপনার বেলায় হচ্ছি। যে মৌ একসময় বন্ধুদের আড্ডায় বুক ফুলিয়ে সবাইকে বলতো সে নিজের চেয়ে বেশি গুরুত্ব জীবনে কখনো অন্য কাউকে দেবে না, কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে না, অথচ আজ দেখেন আমার পুরোটা জীবন, আমার বেঁচে থাকার একমাত্র ভরসা ও শেষ আশ্রয়স্থল আপনি নিজে হয়ে দাঁড়িয়েছেন। ময়ের চোখ দুটো এবার কানায় কানায় ভরে উঠল। সে উজানের শার্টের বোতামটা নিজের আঙুলে জড়াতে জড়াতে আরও ভাঙা গলায় পড়ল। খুব ইচ্ছে হয় জানেন, আপনার ওই গভীর মুখ থেকে অন্তত একটিবারের জন্য হলেও ভালোবাসি শব্দটা শুনতে। সেই আশায় প্রতিদিন আমার বুকটা ছটফট করে, কিন্তু দিন শেষে আপনার ডিকশনারিতে আমার জন্য শুধুই এক মস্ত বড় শূন্যতা। যদি কখনো দেখেন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমার শেষ নিঃশ্বাসটুকুও চলার অপেক্ষায় আছে, তখন আপনি শুধু আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে একটিবার বলবেন, ভালোবাসি মৌ। দেখবেন এই বেহায়া মেয়েটা শুধুমাত্র আপনার ওই ভালোবাসার লোভে আবারও আপনার কাছে ফিরে আসবে। মৌ উজানের বুকে নিজের হাতটা রেখে চোখ বন্ধ করে নিল। এই বেহায়া মেয়েটা শুধু আপনাকেই চায়, একদম পুরোপুরি নিজের করে চায়, যেখানে মৌ ব্যতীত অন্য কেউ আপনার প্রতি বিন্দু মাত্র অধিকার ফলাতে আসবে না। ভালোবাসি প্রফেসর সাহেব, ভীষণ 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 ভালোবাসি আপনাকে। উজান তখনও আগের মতোই নিথর দৃষ্টিতে ময়ের দিকে তাকিয়ে রইল। এতকাল এই মেয়েটার প্রতিটা বাচ্চামো আর পাগলামিতে সে ভীষণ বিরক্ত হতো। তার প্রতিটা কথা তার কানে কর্কশ শোনাতো, অথচ আজ কেন জানি তার একটুও বিরক্ত লাগলো না, বরং তার অবাধ্য মন বলছিল এই বেহায়া মেয়েটার চোখের দিকে তাকিয়ে এভাবেই পুরোটা জীবন পার করে দেয়া যায়। পর মুহূর্তেই উজান নিজের ভেতরের প্রবল পুরুষালী ঘোর কাটিয়ে উঠল। সে মৌকে আলতো করে নিজের বুক থেকে নামিয়ে বিছানার ওপর সোজা করে বসালো এবং নিজে তার একদম মুখোমুখি বসলো। মৌয়ের অশ্রুসজল চোখের দিকে সরাসরি নিজের স্থির চোখ রেখে অত্যন্ত দৃঢ় ও গম্ভীর কণ্ঠে আওড়ালো। শোনো মেয়ে, ভালোবাসা কোনো ছেলে খেলা বা পুতুল খেলার নাম নয়। তুমি এখনো বড্ড ছোট, ইম্যাচিওর। তাই তুমি ভালোবাসার আসল নির্মম মানে জানো না। ভালোবাসা মানে হলো নিজের সাজানো সুন্দর জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা। আর একবার যদি সেই জীবনের সুতো কেটে ধ্বংসের মুখে পড়ে যাও, তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর টেনে তুলতে পারবে না। মৌ নিজের চোখের কোণের অশ্রুটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর উজানের চোখের দিকে তাকিয়ে তীব্র আকুতি নিয়ে ডুকরে কেঁদে উঠল। তবু আমি আপনার দেওয়া সেই ধ্বংসটুকুই নিজের জীবনে চাই প্রফেসর সাহেব। আপনার ভালোবাসায় ধ্বংস হতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই। উজান তার গভীর দৃষ্টি দিয়ে মৌয়ের ওই অশ্রুসজল ও জেদি মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বুক চিরে এক দীর্ঘ ও ভারী দীর্ঘশ্বাস ফেলল। এই অবুঝ মেয়েটাকে সে কিছুতেই জীবনের কঠিন সমীকরণগুলো বুঝিয়ে উঠতে পারে না। সে যতই মুখকে দূরে ঠেলে দিতে চায়, মেয়েটা যেন ততটাই তীব্র এবং মায়াবী আকর্ষণে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাইছে। উজান আর কথা বাড়িয়ে বিতর্ক দীর্ঘায়িত করতে চাইল না। সে কিছুটা অতিষ্ঠ হয়ে বড় বড় শ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আবারও সোফায় গিয়ে নিজের ল্যাপটপের দিকে মনোযোগ দিল।
তবে এবার আর মৌ উজানকে একটুও বিরক্ত করতে গেল না। সে শান্ত হয়ে বিছানার ওপর 2 হাঁটু মুড়ে বসে এক হাত গালে দিয়ে অপলক চোখে সোফায় বসা উজানকে দেখতে লাগলো। তার চোখে তখন একরাশ মুগ্ধতা আর দাবিহীন ভালোবাসা। এদিকে ল্যাপটপের স্ক্রিনে কোডিং আর ভার্সিটির কাজের ফাঁকে ফাঁকে উজানও বারবার আর চোখে বিছানার দিকে তাকাচ্ছিল। প্রতিবারই সে দেখছিল মেয়েটা একটুও নড়চড় না করে চাতক পাখির মতো তার দিকেই চেয়ে আছে। এভাবে কেটে গেল প্রায় ঘন্টা 2। ঘড়ির কাঁটা যখন রাত 12টা, তখন উজান কাজ শেষ করে ল্যাপটপটা অফ করলো। সে মৌয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এখনও ঘুমায়নি, বিছানায় একাকী এপাশ ওপাশ করছে। মৌ কেন এমন ঘুমানোর জন্য ছটফট করছে আর কেনই বা সে একা ঘুমাতে পারছে না, তার কারণ উজান চৌধুরী খুব ভালো করেই জানে। উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে মৌয়ের পাশে ধপাস করে শুয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান নিজের এক জোরালো ও শক্ত হাত বাড়িয়ে মৌকে টেনে সরাসরি নিজের চওড়া বুকের মাঝে নিয়ে নিল। বুকের মাঝে চেনা উষ্ণতা আর উজানের শরীরের ঘ্রাণ পাওয়া মাত্রই মৌয়ের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে একটু দ্বিধা না করে মুহূর্তের মধ্যে উজানের শক্ত বুকে নিজের নরম মুখটা গুজে দিল। আসলে কাউকে জড়িয়ে ধরে ঘুমানো মৌয়ের বহুদিনের পুরনো অভ্যেস। চৌধুরী বাড়িতে আসার আগে নিজের বাসায় সে সবসময় মেহেরকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতো। আর আজ এই চৌধুরী বাড়িতে এসে উজান চৌধুরী নামক এই খিটখিটে মানুষটা খুব অল্প দিনেই তার বেঁচে থাকার প্রধান অভ্যাসে পরিণত হয়েছে। মৌ উজানের বুকে মুখ রেখে নিজের ছোট্ট ও ভেজা গলায় অত্যন্ত আদরে সুরে ফিস ফিস করল, আপনি অনেক ভালো প্রফেসর সাহেব, লাভ ইউ। কথাটা শেষ করতে করতে মৌয়ের চোখের পাতা দুটো এক অদ্ভুত শান্তিতে ও ঘুমে বুঝে এলো। উজানের বুকে নিরাপদ আশ্রয়ে সে নিমিষেই গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। উজান নিজের বুকের ওপর মৌয়ের শান্ত নিঃশ্বাস অনুভব করে অন্ধকারে নিঃশব্দে ও পরম তৃপ্তিতে হাসল। তার নিজেরও জানা নেই কখন এই পুচকে মেয়েটা তার পাথরের হৃদয়ে কিছুটা অধিকার হরণ করে নিয়েছে। সে নিজের অলক্ষ্যেই অত্যন্ত আলতো ও কোমল ছোঁয়ায় মৌয়ের রেশমি চুলগুলোর উপর হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় উজান নিজেও মৌকে বাহুবন্ধনে আগলে রেখে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মেঘাচ্ছন্ন আকাশ, পুরো আকাশ জুড়ে কালো মেঘের আচ্ছন্ন। আজ আকাশটা যেন ভীষণ অভিমান করে বসে আছে। সেই অভিমানেই হয়তো চাঁদেরও আজ দেখা মেলেনি। মাথার ওপরে সেই মেঘলা আকাশটার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহের। রাত তখন বেশ গভীর, চারদিক নিস্তব্ধ, অথচ এই অসময়েও মেহের একাকী ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বাড়িটা তার ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে, কারণ এখানে সে নিজের মনের মতো করে থাকতে পারে। কেউ কখনো তার কোনো ইচ্ছেতে অনধিকার প্রাচীর হয়ে দাঁড়িয়ে বাধা দেয় না। এত রাতে সে যখন ছাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন আকবর চৌধুরী, যিনি সম্পর্কে উজানের চাচা এবং ইফাতের নিজের বাবা, তাকে এত রাতে ছাদে যেতে বারণ করেছিলেন বটে, তবে মেয়েটার মলিন মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছেতে আর জোর খাটাননি। এই অল্প কদিনের মধ্যেই মেহেরের প্রতি এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন তিনি। নিজের কোনো কন্যা সন্তান নেই বিধায় মেহেরকে তিনি একদম নিজের মেয়ের মতো স্নেহ করেন। তাই তো মেহের ছাদে আসার পর থেকে এই গভীর রাতের মাঝেও সেই মানুষটা দূর থেকে বারবার উকি দিয়ে দেখে গিয়েছেন যে তার মা জননী একা একা ভয় পাচ্ছে কিনা। মেহের অবশ্য তার সেই স্নেহমাখা চাহনি বুঝতে পেরেছিল, তাই সে নিজে থেকেই তাকে হেসে বলেছিল সে যেন রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমান। এই পৃথিবীতে যদি তার জন্য সবচেয়ে নিরাপদ কোনো জায়গা থাকে তবে তা হলো আপনাদের এই বাড়িটা। মেহেরের মুখে এমন ভরসার কথা শুনে আকবর চৌধুরী নিজের মনের সমস্ত চিন্তা কাটিয়ে কিছুক্ষণ আগেই রুমে ফিরে গিয়েছেন। মেহের এবার নিজের দৃষ্টি ঘুরিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদের দিকে তাকালো এবং তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। পাশের ছাদের একটা দোলনায় বসে এক কপতি পরম আনন্দে দুলছে আর গল্প করছে।
এই চৌধুরী বাড়িতে আসার পর মেহেরেরও ওদের সাথে কয়েকবার কথা হয়েছে। দুজনেই ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে এবং এখন তারা হাজব্যান্ড ওয়াইফ। বেশ মানিয়েছে দুজনকে। কিন্তু ওই সুখী দম্পতিকে দেখতে দেখতেই আচমকা মেহেরের সেই হাস্যোজ্জ্বল মুখটা যেন এক নিমেষে কালবৈশাখীর কালো মেঘে ঢেকে গেল। ছাদের তীব্র ঠান্ডা বাতাস এসে যেমন তার খোলা চুলগুলোকে ওড়াতে লাগলো, ঠিক তেমনই তার ভেতরের ক্ষত বিক্ষত হৃদয়টাকেও চট করে এলোমেলো করে দিল। 5 বছর আগে সেই অনাকাঙ্ক্ষিত ও ভয়ঙ্কর কালো রাত আজও তার পিছু ছাড়েনি। প্রতিনিয়ত সেই অতীত মনের ভেতর এক গভীর ক্ষত হয়ে রয়ে গিয়েছে। ঠিক তখনই মেহেরের নাসিকাপটে পুরুষালী পারফিউমের এক মিষ্টি ও চেনা ঘ্রাণ এসে ধাক্কা দিল। এই সুবাস বড্ড চেনা তার। সে আলতো করে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখল ইফাত এসে দাঁড়িয়েছে। মেহের এবার আর আগের মতো রাগ করে বা ঝামটা দিয়ে চলে গেল না, বরং রেলিং ধরে আগের মতোই শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই চঞ্চল লোকটার সাথে তার মোটেও কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু লোকটা চুইংগামের মতো সারাক্ষণ তার পিছু ছাড়ে না। অবশ্য এতদিনে মেহের ইফাতের মধ্যে কোনো খারাপ বা কুৎসিত উদ্দেশ্য খুঁজে পায়নি। আর ঠিক সেই ভরসাতেই সে এখনও শান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ততক্ষণে নীরবতা ভেঙে ইফাতের ভরাট কণ্ঠস্বর মেহেরের কানের কাছে ভেসে এলো। ইফাতের মুখে ওই একটি শব্দে মেহেরের থমকে যাওয়ার হৃদয়ে হঠাৎই এক অজানা দোলা দিয়ে উঠল। সে ঘাড় ঘুরিয়ে একরাশ গভীরতা নিয়ে ইফাতের চোখের দিকে তাকালো। ফুলকন্যা নামটা শুনতে ভীষণ কিউট আর মিষ্টি লাগে বটে, তবে নামটা যে তার এই অন্ধকার জীবনের সাথে বড্ড বেশি বেমানান। সে এক বিষাদময় তপ্ত হাসি হাসল। নামটা ভীষণ সুইট, তবে এই সুন্দর উপাধিটা আমার মতো মেয়ের জন্য একদমই নয়। সেজন্য আপনি আমাকে মেহের নামেই ডাকতে পারেন। আর হ্যাঁ, হঠাৎ এত রাতে সরি বলার কারণটা জানতে পারি? মেহেরের মুখে কোনো রাগ বা বিরক্তি না দেখে ইফাতের ঠোঁটের কোণে এক চিলতে চঞ্চল হাসি ফুটে উঠল। মেহেরের কথার মাঝে আজ একটুও বিরক্তির ছোঁয়া নেই। ইফাত ঠিক এইটুকুই চেয়েছিল মেয়েটার কাছ থেকে। সে নিজের মাথা চুলকাতে চুলকাতে চপল সুরে আওড়ায়। মেহের এবার এক ভ্রু কুঁচকে ইফাতের দিকে তাকিয়ে বলল, ফ্ল্যাট করছেন আমার সাথে? মেহের নিজের মুখটা ঘুরিয়ে আবারও সামনের ওই মেঘলা আকাশের দিকে তাকালো। বুক চিরে এক গভীর শ্বাস ছেড়ে উত্তর দিল, তা আপনার ডজন ডজন গার্লফ্রেন্ড বুঝিয়ে আজ অভিমান করে বসে আছে, তাই তাদের না পেয়ে আমার সাথে টাইম পাস করতে এসেছেন এখানে? বুঝতে পারছি। এরপর দুজনে কিছু সময়ের জন্য একদম চুপ হয়ে গেল। মেহের আকাশের দিকে তাকিয়ে থাকলেও ইফাতের অবাধ্য চোখ জোড়ার সমস্ত দৃষ্টি কিন্তু পুরোপুরি মেহেরের ওই মায়াবী মুখের উপরেই আটকে ছিল। কেন যে তার এই চঞ্চল চোখ দুটো দুনিয়ার সব মেয়েদেরকে বাদ দিয়ে শুধু এই শান্ত মেয়েটার কাছে এসেই থমকে যায়, তা ইফাত নিজেও জানে না। সে অনেক চেষ্টা করেছে মেহেরের থেকে দূরে থাকার, কিন্তু মন যেন কিছুতেই সায় দেয় না। যে ইফাত 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় বাড়ির বাইরে বন্ধুদের সাথে টই টই করে আড্ডা দিয়ে বেড়াতো, যা নিয়ে তার মায়ের অভিযোগের কোনো শেষ ছিল না, সেই ইফাত এখন 24 ঘন্টার মধ্যে হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা বাইরে থাকে আর বাকিটা সময় ঘরের কোণে কাটায়। আর এই জাদুকরী পরিবর্তনের মূল কারণ যে মেহের নিজেই, তা বাড়ির অন্য সবাই বুঝতে না পারলেও উজানের তীক্ষ্ণ চোখ কিন্তু ঠিকই ফাঁকি দিতে পারেনি। উজান অবশ্য বারণ করেনি, তবে সব কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছে, কারণ একটা ভুল সিদ্ধান্ত যে পুরো লাইফটা এক নিমেষে ধ্বংস করে দিতে পারে তার জলজ্যান্ত প্রমাণ তো উজান নিজেই। এই গভীর নীরবতার মাঝেই হুট করে ইফাতের পকেটে থাকা ফোনটা অনবরত কেঁপে উঠল। আজ এইটুকু সময়ে কম হলেও অন্তত 50 বারের ওপর ফোন এসেছে তার মোবাইলে, আর মেসেজের তো কোনো হিসাবই নেই। এই অনবরত নোটিফিকেশনের শব্দে ইফাত ভীষণ বিরক্ত হলো। মনে মনে ভাবল, যেখানে সে নিজে থেকে কারো ফোন ধরছে না, সেখানে এই মেয়েদের এত মেসেজ দিয়ে বিরক্ত করার কি দরকার?
ইফাতের ওই চরম বিরক্তিমাখা মুখের দিকে তাকিয়ে মেহের আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। মেহেরের সেই মুক্ত ঝরানো হাসি থেকে তাকিয়ে ইফাতও নিজের সমস্ত বিরক্তি ভুলে নিঃশব্দে হেসে ফেলল। মেহের নিজের হাসি থামিয়ে বলল, আপনার এত ভালোবাসার মানুষ আপনাকে মনে করে ফোন মেসেজ করছে, অথচ আপনি রোমিও সেজে এখানে দাঁড়িয়ে আছেন। তাদের সাথে কথা বলছেন না কেন? তবে আমি তো জানতাম ওইসব সুন্দরী মেয়েদের সাথে চ্যাট করতে আর ফ্লার্ট করতে না পারলে আপনার মনের নাকি শান্তি মেলে না। মেহের ইফাতের চোখে সেই গভীর আকুলতা দেখতে পেল না, তাই মুচকি হেসে বলল, বেশ ভালো তো। তা আপনার সেই বিশেষ মানুষটার সাথে আমাকে কোনোদিন একটু দেখা করিয়ে দিয়েন তো। না মানে আমি তাকে পার্সোনালি একটু বলে দিতাম, যাতে সে আপনাকে সারাদিন ওইভাবেই টই টই করে ঘুরতে না দিয়ে জলদি কোনো একটা জবে জয়েন করতে বাধ্য করে।